আদালত অবমাননা আইনের সংশোধনী অবৈধ ঘোষণা হাইকোর্টের। জাফরুল্লাহ মাহফুজুল্লাহকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। শ্রমিক বিক্ষোভের বিস্ফোরণ থামছেই না, আজও সাভার নারায়ণগঞ্জে অবরোধ ভাঙচুর, গাজীপুরে বিজিবি মোতায়েন। অস্ত্রের পরিবর্তে শিক্ষা খাতে ব্যয় বাড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন শিক্ষিত জাতি পারে শান্তি আনতে। এবং অকার্যকর সিগন্যাল বাতিতে দিন দিন বাড়ছে ঢাকার যানজট, সারাতের এই উদ্যোগ চরম দুর্ভোগ নগরবাসী। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি ফারজানা তানি এবং আমি আনিকা ফারিহা। ইফাদেগি নুডলস, এতে আছে প্রয়োজনীয় প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন, যা ওদের বেড়ে ওঠা নিশ্চিত করে। ন্যূনতম ৮,০০০ টাকা মজুরির দাবিতে আজও নারায়ণগঞ্জ, আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভ ও ভাঙচুর করেছে শ্রমিকরা। এ সময় সংঘর্ষে ১২ পুলিশ সহ আহত হয়েছে অর্ধশত। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওইসব এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে উজ্জ্বল ইসলামের রিপোর্ট। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার সেল, রাবার বুলেট ছোড়ে, এতে প্রায় অর্ধশত আহত হয়। তবে নারায়ণগঞ্জের বেশিরভাগ পোশাক কারখানা চালু থাকলেও গেল কদিনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কারখানা। বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের পানিশৈলী বিক্ষোভ ও নবীনগর চন্দ্রা সড়কের জেরানি বাজারে অবরোধ করে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এই টাকা দিয়ে আমার বাসা ভাড়া, আমার খাওয়া খরচ, আমাদের এই সব কিছু হয় না, এটা পোষায় না। অতএব আমাদের টাকা ন্যূনতম বেতন মজুরি ৮,২১৪ টাকা। অনেকে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈরের চন্দ্রায় কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। নিরাপত্তা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে। উজ্জ্বল ইসলাম, আরটিভি। আদালত অবমাননা আইন ২০১৩-কে অবৈধ বলে রায় দিলেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ আইনের ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১৩-র ২ ধারা সংবিধানের ১০৮ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে তা বাতিল করে দেন। আরো জানাচ্ছেন শামীমা আক্তার। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি আদালত অবমাননা আইনে নতুন ৮টি ধারা সংযোজন করা হয়। নতুন ধারাগুলো সংবিধানের ১০৮ অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক উল্লেখ করে গেল ২৫ মার্চ হাইকোর্টের ২ আইনজীবী রিট আবেদন করেন। জবাবে আদালত ৮টি ধারা কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন। শুনানি শেষে গেল ৩০ জুলাই রায়ের দিন অনির্ধারিত রাখেন আদালত। পরে বুধবার রায়ের দিন ঠিক হলে আদালতের এক সিনিয়র আইনজীবী পক্ষভুক্তির আবেদন করেন। তবে আদালত পক্ষভুক্তির আবেদন খারিজ করে বৃহস্পতিবার রায় দেন। আইনে বলা হয়েছিল যে কোনো সরকারি কর্মকর্তা যদি তার বিশেষ কোনো কারণে সে কোনো আদালতের রায় বাস্তবায়ন করতে না পারেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আদালত অবমাননা হবে না। এবং এটাও বলেছিলেন যদি উনি সার্ভিস থেকে রিটায়ার্ড করেন তাহলে তার বিরুদ্ধে ওই যে মামলাটা থাকবে সেটার সাথে সাথে অবসান হয়ে যাবে। এই ধরনের আইনের মাধ্যমে আর্টিকেল 108-এ সংবিধানে এই হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করার জন্য ইনহারেন্ট পাওয়ারটা যে হাইকোর্টকে দেওয়া হয়েছে, সেই পাওয়ারটাকে এই যে কতগুলো আইন ধারাগুলো দেওয়া হয়েছে এই ধারার মাধ্যমে লিমিট করা হয়েছিল। এই জন্য আদালত বলেছেন যে এই আইনটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং এটা বাতিলযোগ্য। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান অ্যাটর্নি জেনারেল। এখন আমরা সরকারের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি। হ্যাঁ, আমার মনে হয়
এই ব্যাপারে সরকারের সিদ্ধান্ত আসবে। আমাদের তরফ থেকে আইনটাকে রক্ষার জন্য আমরা সর্বাত্মক বক্তব্য রেখেছি। আমাদের বিজ্ঞ ডেপুটি অ্যাটর্নি জেনারেল সর্বাত্মক বক্তব্য রেখেছেন। তারপর আদালতের বিচারে এটা যা তারা ভালো মনে করেছেন রায় দিয়েছেন। রায়ের পর সিনিয়র আইনজীবী ডক্টর কামাল হোসেন তার পক্ষভুক্তির আবেদন খারিজ ও রায়ের প্রতিক্রিয়া জানান এইভাবে। আমার কথা হলো যে এই গৃহীত আইনকে বাতিল করা যায়, কিন্তু আগাগোড়া এভাবে বাতিল করা এটা বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা চূড়ান্ত রায় অ্যাপেলেট ডিভিশনকে দিতে হবে, কেন এই হাইকোর্ট একটা হোল আইনকে অবৈধ করে এর উপরে অ্যাপিল হবে না। আমি তো মনে করি এখানে অ্যাপিল একদম অপরিহার্য। এদিকে দণ্ডাদেশের বিরুদ্ধে করা জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর আপিল শুনানির বেঞ্চের 2 বিচারপতির অপসারণ চেয়ে করা আবেদন খারিজ করেছে আদালত। এছাড়া মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর একটি টক শোতে বিতর্কিত মন্তব্য করায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ ও সাস্টেনেবল ডেভেলপমেন্টের সেক্রেটারি জেনারেল মাহফুজুল্লাহকে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শামিমা আক্তার, আরটিভি, ঢাকা। অস্ত্রের পরিবর্তে শিক্ষা খাতে ব্যয় বাড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, শিক্ষিত জাতি গড়তে পারলেই সমাজে প্রকৃত শান্তি ফিরে আসবে। জাতিসংঘ সদর দফতরে শিক্ষা প্রথম বৈশ্বিক উদ্যোগ বার্ষিকী অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতিসংঘের শিক্ষাদূত মালালা ইউসুফজাই নারীকে অন্ধকারে না রেখে শিক্ষিত করে গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি শরীফুদ্দিন লিমন, ছবি তুলেছেন রফিকুল ইসলাম। শিক্ষিত সমাজ ছাড়া বিশ্বকে নতুনভাবে গড়া সম্ভব নয়, আর তাই বিশ্ব নেতারা দেশে দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সমবেত হয়েছিলেন জাতিসংঘে। সেখানেই বারবার উচ্চারিত হয় বাংলাদেশের নাম, প্রশংসিত হয় বাংলাদেশে নারী শিক্ষার অগ্রগতির বিষয়টি। এই ফোরামে বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তালেবানদের হামলার শিকার মালালা ইউসুফজাই। নারী অধিকারের পক্ষে মালালার জ্বালাময়ী বক্তব্য বিশ্ব নেতাদের মুগ্ধ করার পাশাপাশি শিক্ষিত সমাজ গড়তে অনুপ্রেরণা যোগায়। Then we look at Afghanistan. Children are deprived of their basic right of education. They are a target of terrorism. In India, children are suffering from child labor, child trafficking, poverty. Pakistan is one of those countries who has been affected the most by the terrorism. জাতিসংঘ সদর দপ্তরে ইকোসক চেম্বারে এই ইভেন্টে বিশ্ব নেতাদের অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রাণবন্ত। মানবতাবাদী বিশ্ব নেতা ডেসমন্ড টুটু বিশ্ব নেতাদের কাছে অস্ত্রের পরিবর্তে শিক্ষার পেছনে অর্থ ব্যয়ের আহ্বান জানান। সেমিনারের কো চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালালার বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, মালালার কণ্ঠেই ধ্বনিত হয়েছে তার কণ্ঠস্বর। শিক্ষাহীন নারীর ভোগান্তি তার জানা আছে বলেও জানান প্রধানমন্ত্রী। শিক্ষার উন্নয়নে বাংলাদেশ কিভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার ব্যাখ্যা দেন তিনি। বাংলাদেশ, according to UNDP's Rise of the South 2013 report, is among the top few countries on track with respect to 6 MDGs, particularly MDG 2 and MDG 3, by attaining near universal education and gender parity up to secondary level. প্রধানমন্ত্রী অস্ত্র খেলা বন্ধ করে বিশ্ব নেতাদের শিক্ষার উপর জোর দেওয়ার আহ্বান জানান। Well, I congratulate Malala, support her, and the main issue she mentioned here, that instead of arms or tanks, people need education. I hope in future those who are much involved with play with the arms, they should stop it and they should come forward to assist people. ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের প্রাণবন্ত উপস্থাপনায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন এই কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার পক্ষে আরো জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান। মালালা তার বক্তৃতায় অনুপ্রেরণা হিসেবে ডেসমন্ড টুটুর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাও উল্লেখ করেন। জাতিসংঘের এবারের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। বিশ্ব নেতারা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সবচেয়ে বেশি এগিয়ে থাকায় বেড়েছে শেখ হাসিনার কদর, আর তাই পরিশ্রম হলেও জাতিসংঘে বেশ ভালো সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বেশ আগ্রহ নিয়েই তার সঙ্গে কথা বলছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার দ্বিপাক্ষিক কোনো আলোচনা না হলেও বেশ কয়েক দফা তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরীফুদ্দিন লিমন, আরটিভি, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। একতরফা নয়, সবার অংশগ্রহণে বহুদলীয় নির্বাচনের পথে এগুচ্ছে সরকার, একথা জানালেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে
বঙ্গবন্ধু একাডেমির আলোচনায় তিনি কথা জানান। দেশে আবারও অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না মন্তব্য করে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনী আচরণবিধি ঠিক করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান সুরঞ্জিত। নির্বাচন নয়, সকলের অংশগ্রহণী নির্বাচন, সংঘাতপূর্ণ অবস্থা নয়, শান্তিপূর্ণ অবস্থায় বহুদলীয় নির্বাচনের পথে আমরা আগামী দিনের নতুন সরকার গঠন করব। রাজনৈতিক দলের মোড়কে যারা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের প্রতিহত করা হবে, এই কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাবের চট্টগ্রাম জোনের নতুন সদর দপ্তর ভবনের উদ্বোধনীতে এই কথা জানান তিনি। এ সময় বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারে রূপান্তরিত হবে। বাধা দেবো আমরা, আপনি ভোট দিতে গেলে আপনাকে বাধা দেবো, তখন তাদের সম্পর্কে তাদের বিরুদ্ধে কথা সুস্পষ্টভাবে আপনাদের সকলের স্বার্থের ভিতরে আমি বলতে চাইব যে রাষ্ট্রের সর্বাত্মক শক্তি নিয়ে, সরকারের সর্বাত্মক দৃঢ়তা নিয়ে আমরা তাদেরকে প্রতিরোধ করবো, আমরা দমন করব। এই সরকার 25শে অক্টোবরের পর অন্তর্বর্তীকালীন সরকারের রূপ নেবে না। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের রূপ নেবে তখন যখন নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করা হবে। যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করা না হবে ততক্ষণ পর্যন্ত এই সরকার ফুল ক্যাপাসিটিতে তার কার্যক্রম পরিচালনা করবে। আওয়ামী লীগের মুখোশ খুলে দিয়েছেন স্বয়ং দলটির নেতা মোহাম্মদ নাসিম। এই মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বললেন, ক্ষমতা ছাড়ার আগে এমন মন্তব্যই প্রমাণ করে নির্বাচনে কি পরিমাণ প্রভাব খাটাবে আওয়ামী লীগ। নাসিম সাহেব মুখোশ খুলে দিয়েছে, নিজের মুখোশ নিজে খুলে ফেলেছেন। আওয়ামী লীগের মুখোশ খুলে দিয়েছেন, বলেছেন যে সরকারি কর্মচারীদেরকে যে যা হুকুম করা হবে, নির্দেশ করা হবে তাই পালন করবেন, না হলে খবর থাকবে আপনাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এটাই তো আমাদের কথা, যে এখনই এই কথা বলছেন আর যখন নির্বাচন করবে তখন কি বলবেন। এটাই আওয়ামী লীগ। আওয়ামী লীগ 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত এই কাজই করেছে। সরকারি কর্মকর্তাদের ভয় দেখাচ্ছে আওয়ামী লীগ, এই অভিযোগ করলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় এখন প্রশাসনের কর্মকর্তাদের হুমকি দেওয়া হচ্ছে। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডে প্রশাসনে ক্ষোভ ও অনাস্থা সৃষ্টি হয়েছে দাবি করে রিজভী বলেন, হুমকিতে কাজ হবে না। এই সরকারের আমলে যেসব কর্মকর্তা কর্মচারী অবিচারের শিকার হয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে তার প্রতিকার করা হবে বলেও জানান তিনি। নির্বাচন পদ্ধতির সংস্কার করা না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি। আর এই সংস্কারের দাবিকে জোরালো করতে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে দলটির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ বললেন, জনপ্রিয়তার মাপকাঠিতে বর্তমানে আওয়ামী লীগের চেয়ে এগিয়ে রয়েছে জাতীয় পার্টি। বিকেলে রাজধানীর একটি হোটেলে জাতীয় যুব সংহতির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সঙ্গে মত বিনিময়কালে নির্বাচন পদ্ধতি সংস্কারের নানা দিক নিয়ে কথা বলেন তিনি। এরশাদ বলেন, 90 পরবর্তী সময়ে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। জাতীয় পার্টি ক্ষমতায় এলে আবারও দেশে সুশাসন ফিরে আসবে বলেও মনে করেন তিনি। দলকে ভোট দেবে, দলের অ্যাকাউন্টে এই ভোটটা কাউন্ট করা হবে, তাহলে শেষ পর্যন্ত কাউন্ট করে দেখা যাবে সেই দল কত পার্সেন্ট ভোট পেল। একটা দল যদি 30% ভোট পায় 90টা আসন পাবে, একটা দল যদি 40% ভোট পায় 120টা আসন পাবে। কোনো ভোট নষ্ট হবে না। এই জন্য বারবার বলছে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করা দরকার। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে সিলেটে একান্ত বৈঠক করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। সকালে সিলেট সার্কিট হাউসের ভিভিআইপি কক্ষে বৈঠক করেন তারা। পরে বিএনপিকে ছাড়া নির্বাচনে অংশ নেবে না বলে এরশাদের ঘোষণার ব্যাপারে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমরা সবাই চাই বিএনপি নির্বাচনে আসুক। এ সময় সিলেট 1 আসনে প্রার্থী হবেন বলেও ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত।
অবশ্য আপনি যে স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন যে বিএনপি গেলে না গেলে তুমি যাবে। রাজনৈতিক দলগুলো চাইলে সংলাপের উদ্যোগ নিতে রাজি নির্বাচন কমিশন। সকালে কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানালেন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। সব রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়ে সংলাপে বসলে নির্ধারিত সময়েই ভোট হবে বলেও দাবি তার। রুশাদ জাহান সিনথির রিপোর্ট। আগামী নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তা দূর করতে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসার আহ্বান জানালেন নির্বাচন কমিশনার। এই সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হলে তাদের সঙ্গে আলোচনায় বসবে ইসি। সবাই নির্বাচনমুখী হলে অবশ্যই আমরা প্রয়োজনে আমরা আলাপ করব কারো সাথে, অথবা সবার সাথে যাদের দরকার আছে, যারা আলাপ করতে চায়। এছাড়া ভোটার তালিকায় যে গরমিল পাওয়া গেছে তা কর্মচারীদের হিসেবের ভুল উল্লেখ করে অতিরিক্ত সচিব বিষয়টি নিয়ে কাজ করবেন বলেও জানান তিনি। মাঠ পর্যায়ে বেশি কম হওয়ার একটা কারণ থাকতে পারে, হয়তো কোনো একটা এলাকা বাদ পড়ে গিয়ে ওই হিসাবটা হয়তো যোগ হয়নি। এটা যাচাই করার জন্য আমাদের অফিসাররা কাজ করছেন। আমরা আশা করছি আজকের মধ্যেই আসল তথ্য পেয়ে যাব। বিষয়টি দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন এই নির্বাচন কমিশনার। নুসরাত জাহান সিনথি, RTV, ঢাকা। সংবিধান অনুযায়ী যথাসময়ে ভোট করতে সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কোনো অবস্থাতেই আইনের বাইরে যাবে না কমিশন, এই কথা জানালেন কমিশনার জাবেদ আলী। বিকেলে ফরিদপুরে নির্মাণাধীন আঞ্চলিক সার্ভার স্টেশন পরিদর্শনকালে তিনি এই কথা জানান। এর আগে দুপুরে ভোলায় সার্ভার স্টেশন উদ্বোধন করেন জাবেদ আলী। এ সময় তিনি জানান, শীঘ্রই জাতীয় আইডি কার্ডের পরিবর্তে স্মার্ট কার্ড দেওয়ার কাজ শুরু হবে, যা ব্যবহার করে ভোট দেওয়ার পাশাপাশি নাগরিকরা রাষ্ট্রীয় নানা সুবিধা নিতে পারবেন। কোনো দুর্ঘটনার ক্ষেত্রে চালকের বিরুদ্ধে ৩০২ ধারা অনুযায়ী হত্যা মামলা করা যাবে না বলে সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি, একথা জানালেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে সড়ক মহাসড়কে চলাচলকারী যানবাহন লোড আনলোড স্টেশন নিয়ে এক বৈঠক শেষে মন্ত্রী একথা জানান। তিনি বলেন, আসন্ন ঈদে রাস্তাঘাট সচল রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। গরু ছাগলের হাট যাতে সড়ক মহাসড়কের উপর না বসে সেদিকে নজর রাখবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ওবায়দুল কাদের এ সময় জানান, সংবিধান অনুযায়ী আগামী ২৫ জানুয়ারির মধ্যে নির্বাচন হবে, কিন্তু নির্বাচনকালীন সময়ে মন্ত্রিসভার আকার ছোট হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো হয়নি। আমি ওই মিটিংয়ে ছিলাম, কিন্তু এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে বলে তো আমার জানা নেই। আমার মন্তব্য হচ্ছে, আমাদের মোটরযান নীতিমালা আছে, এখানে আইন আছে, এই আইনের বাইরে আমি যাব না, আইনের বাইরে আমি যেতে রাজি না। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে, আমার এখানে যে আইন আছে আমি আইন অক্ষরে অক্ষরে মেনে চলব। ঢাকাবাসীর নিত্যদিনের সঙ্গী যানজট, অফিস টাইম ও বিভিন্ন উৎসবে যার মাত্রা বাড়ে বহুগুণ। নগর বিশেষজ্ঞরা বলছেন, যানজটকে আরো অসহনীয় করে তুলছে অকার্যকর সিগন্যাল বাতি, যা সারাতে উদ্যোগ নেই সরকারের। রাজধানী ট্রাফিক ব্যবস্থা নিয়ে আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। রাজধানীর অন্যতম ভিআইপি সড়ক মানিক মিয়া এভিনিউ। ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত দু একটি ছাড়া সবগুলো সিগন্যাল বাতি অকেজো। সংসদ ভবনের ঠিক সামনের রাস্তার কয়েকটি সিগন্যাল বাতিও অনেকদিন ধরে আছে বিকল হয়ে। বাতির বাধ্যবাধকতা না থাকায় যানবাহনও চলছে ইচ্ছে মতো। নষ্ট বাতির দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ। তো এটি তো ঠিকঠাক তো, তাহলে আমাদের যানজট রাস্তা কমতো, দর্শক চলতে সুবিধা হইতো। এই 2 বছর যাবত এখানে এই এলাকাতে রয়েছে, তো ম্যাক্সিমাম টাইম এই সিগন্যালগুলো অকেজো থাকে। সিটি কর্পোরেশনের উদ্যোগ, এটা তো অনেক দিন যাবত এরকম, আজকে বিগত ডিসি পর থেকে এরকম একই অবস্থা রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বলে পরিচিত ধানমন্ডির। কোনোটি 24 ঘন্টা ধরে জ্বলছে, আবার কোনোটি যে সে কবে ঘুমিয়েছে চোখ মেলার খবর নেই। নিউ মার্কেট, নীলক্ষেত, আজিমপুর, পলাশী, শাহবাগের অনেক জায়গায় একই দৃশ্য। এগুলা মনে করেন সিটি কর্পোরেশনের যখন তাদের মনে চায় খুশিতে ঠিক করে, আর যখন মনের খুশিতে ঠিক করে না তখন এইভাবে চলে আসে। নগর বিশেষজ্ঞরা বলছেন, অনেকদিন ধরে সমস্যাগুলো জমলেও সমাধান না করায় এখন তা চরম আকার নিয়েছে। বর্তমানে কোনো আইনের অস্তিত্ব নাই। সিটি কর্পোরেশন এবং ট্রাফিক ডিপার্টমেন্ট, এইখানেও আরেকটা দুর্ঘটনা, এগুলি লাগানোর দায়িত্ব হলো সিটি কর্পোরেশনের, আর এটা ব্যবহার করার দায়িত্ব হলো পুলিশ ডিপার্টমেন্টের। এই যে কোঅর্ডিনেশনের অভাব, যে কারণে সিটি কর্পোরেশন তাদের পছন্দ মতো জিনিস কিনেছে, আর ট্রাফিক ডিপার্টমেন্ট এই কাজটি ব্যবহার করার উপযুক্ততা নাই, সেই জন্য ওনারা পারছেন না।
তো এইটা যদি প্রপারলি কোঅর্ডিনেট করা হতো তাহলে কিন্তু অনেক প্রবলেম সলভ হতো। 2005 সালে বিশ্বব্যাংকের 25 কোটি টাকায় ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের আওতায় রাজধানী 59টি পয়েন্টে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়। অথচ কেবল রক্ষণাবেক্ষণের অভাবে 3 বছরের মধ্যে এগুলোর বেশিরভাগ অকেজো হয়ে পড়ে। তবে আশার কথা হলো অনেক পরে হলেও কুম্ভকর্ণের ঘুম ভাঙার ইঙ্গিত মিলল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর কথায়। যে সিগন্যাল লাইটগুলি আছে এখানে টাইমার বসানো হচ্ছে। সিগন্যাল বাতি যদি কোনো সাইডে গাড়িকে 5 মিনিট থামতে হয় বা 1 মিনিট থামতে হয় তাহলে 60 থেকে শুরু হবে এবং নিচের দিকে কাউন্টডাউন হবে। যখন জিরোতে আসবে তখন সবুজ বাতি জ্বলে যাবে। আমাদের অলরেডি মেশিনপত্র চলে আসছে, 2-3 মাসের মধ্যে এটা সম্পন্ন হবে টাইমার বসানোর কাজটি। যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে অবিলম্বে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতিগুলো কার্যকর হবে এবং ঢাকা প্রকৃত অর্থে রাজধানীর চরিত্র ফিরে পাবে এমন আশা নগরবাসীর। আতিকা রহমান। বাংলাদেশে চালু হলো যুক্তরাষ্ট্র ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI এর কম্বাইন্ড ডিএনএ ইন্ডেক্স সিস্টেম কোডি সফটওয়্যার। সকালে ঢাকা মেডিকেল কলেজে ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ পরিচালনায় এই প্রযুক্তির উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মাসিনা। এ সময় তিনি বলেন, কোডি সফটওয়্যার বাংলাদেশে অপরাধীদের শনাক্ত করতে বিশেষ ভূমিকা রাখবে। রাজনৈতিক শান্তি ফিরিয়ে আনতে হলে দেশ থেকে জঙ্গিবাদ দূর করে নির্বাচন নিয়ে স্থায়ী সমাধান দরকার বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে ওয়াসা আয়োজিত এক আলোচনায় তিনি একথা বলেন। এ সময় জনস্বাস্থ্য ঠিক রাখতে ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূ উপরিস্থ পানির প্রতি নজর দিতে ওয়াসার প্রতি আহ্বান জানান মন্ত্রী। সুন্দরবন রক্ষায় যে কোনো মূল্যে রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ঠেকানোর ঘোষণা দিলেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ। বিকেলে 3:30টার দিকে ঝিনাইদহ শহরের প্রতিবাদ সভায় তিনি বলেন, কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের সিদ্ধান্ত প্রতিহত করা হবে। এই প্রকল্প বিদ্যুৎ সংকটের কোনো সমাধান করবে না বলে দাবি করেন সংগঠনের সদস্য সচিব আনু মোহাম্মদ। এর আগে মাগুরা থেকে লং মার্চটি ঝিনাইদহ টার্মিনালে এসে পৌঁছায়। এখানে মানববন্ধন শেষে বের হওয়া শোভাযাত্রা শহর ঘুরে আরাপুর বাস স্ট্যান্ডে শেষ হয়। ঝিনাইদহ থেকে লং মার্চটি এখন যশোরের পথে। আমাদের উপর এত আগ্রাসন কেন? আজকে সুন্দরবনের পাশে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করার কথা হচ্ছে, সেটা এরকমই একটা ধ্বংস প্রকল্প যা বিদ্যুৎ উৎপাদনের বিদ্যুৎ সংকটের কোনো সমাধান করবে না। যশোর চৌগাছার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান মিন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলা 3টার দিকে এই ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুপুরে ইউনিয়ন পরিষদের পাশে শহীদ মশিউর রহমান স্কুলে দাওয়াত খেতে যান মিন্টু। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দলের অভ্যন্তরীণ কোন্দলে তিনি খুন হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই হত্যাকাণ্ডের পরপরই যশোর চৌগাছা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এর আগে একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ হোসেন এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিয়ার রহমান দুর্বৃত্তদের হাতে খুন হন। আধিপত্য বিস্তার নিয়ে সাতক্ষীরায় আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে বিএনপির এক নেতা মারা গেছেন। এতে উভয় পক্ষের 15 জন আহত হন। সকালে আশাশুনি উপজেলার শ্রীউলায় আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ ও বিএনপি নেতা শহীদুল ইসলাম ভুট্টোর সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ভুট্টোর সমর্থক ওয়ার্ড বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম মারা যান। পরে নূর মোহাম্মদ গ্রুপের সদস্য আল মুজাহিদকে অস্ত্রসহ আটক করে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হবিগঞ্জের ছাত্রদলের দু গ্রুপের সংঘর্ষে 50 জন আহত হয়েছে। সকাল 11টার দিকে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের লোকদের মধ্যে সংঘর্ষ বাধে।
3 ঘন্টা ধরে চলা সংঘর্ষে পুলিশ সহ 50 জন আহত হয়। এতে শহরের একটি কমিউনিটি সেন্টার সহ 12টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। এক পর্যায়ে সংঘর্ষ শহরের রাজনগর ও সুলতান মাহমুদপুর এলাকায়ও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বাণিজ্য সংবাদ। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর ওয়েব পোর্টাল উদ্বোধন করা হয়েছে। দুপুরে রাজধানী স্কয়ার হাসপাতালে এর উদ্বোধন করেন তার স্ত্রী আনিতা স্যামসন। এই ওয়েবসাইটের মাধ্যমে স্যামসন এইচ চৌধুরীর জীবনী সম্পর্কে বিস্তারিত জানা যাবে। উদ্বোধনকালে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল রহমান, বিশপ থিও টেপটোনিয়াস ছাড়াও স্কয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লার মনোহরগঞ্জের নাথের পেটুয়ায় উদ্বোধন করা হলো যমুনা ব্যাংকের 85তম শাখা। দুপুরে নাথের পেটুয়া বাজারে শাখাটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কানুতোষ মজুমদার, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন। পরে ব্যাংকের একটি বুথ উদ্বোধন করা হয়। নোয়াখালীর সেনবাগে উদ্বোধন হলো ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম ঝুমু ইলেকট্রনিক্স। সকালে এর উদ্বোধন করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় ইমদাদুল হক সরকার, নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, সেনবাগ পৌর মেয়র আবু জাফর টিপু ও ব্যবসায়ী সমিতির সভাপতি আমানুল্লাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানান ইলিয়াস কাঞ্চন। এবার আরো কিছু খবর জেনে নেব এক নজরে। বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে দৈনিক আমার দেশ পত্রিকা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী ডক্টর কামাল হোসেন, সাংবাদিক শফিক রেহমান, রিয়াজউদ্দিন আহমেদ, খায়রুল আনোয়ার মুকুল ও সৈয়দ আবদাল রহমান সহ অনেকে। 30 সেপ্টেম্বর কন্যা শিশু দিবস উপলক্ষে ওই দিন সকাল 10টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানালেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন। রাজধানীর মহিলা অধিদপ্তরে নারীর অগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়, বরং পরিপূরক শীর্ষক আলোচনায় একথা জানান তিনি। রাজধানীর রমনা পার্কে অনুষ্ঠিত হয়েছে 77 সদস্য বিশিষ্ট বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কার্য পরিষদের শপথ গ্রহণ। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম। হেফাজতে ইসলামের নায়েবে আমির ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের মুক্তি দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে তার মুক্তি দাবিতে 7 দফা কর্মসূচি ঘোষণা করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। অনলাইনে যাত্রা শুরু করলো দৈনিক অর্থনীতি প্রতিদিন। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকাটির কার্যালয়ে এর উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনীতি প্রতিদিনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ, পরিচালক SAK একরামুজ্জামান ও নির্বাহী সম্পাদক ফজলুল বারী। অগ্নি নির্বাপক সচেতনতামূলক মহড়া করেছে ঢাকা ব্যাংক লিমিটেড। দমকল বাহিনীর একটি ইউনিটের সহায়তায় ব্যাংকের প্রধান কার্যালয় বিমান ভবনে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। দেশের আর্থিক প্রতিবেদনের মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সমন্বিত আর্থিক প্রতিবেদন সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কনফারেন্স করেছে চার্টার্ড অ্যাকাউন্ট বাংলাদেশ। রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কম্পট্রোলার ও অডিট জেনারেল মাসুদ আহমেদ। ট্রাইব্যুনাল বাতিল ও আটক নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর কয়েকটি এলাকায় ঝটিকা মিছিল করেছে জামাত কর্মীরা। এ সময় তারা বেশ কয়েকটি জায়গায় গাড়ি ভাঙচুর করে। বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মোহাম্মদপুর তাজমহল রোডে মিছিল করে জামাত শিবির নেতাকর্মীরা। এর আগে সকালে রামপুরা ব্রিজ থেকে একটি ঝটিকা মিছিল বের করে দলটি। মিছিল শেষে কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি ককটেল বিস্ফোরণ করে তারা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের একটি পুলিশ স্টেশন ও সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা নিহত হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল, 6 পুলিশ সদস্য সহ অন্তত 12 জন। আকস্মিক হামলায় আহত হন আরও 10 জন।
সকাল 6:45 প্রথমে কাথুয়া জেলার হীরানগর পুলিশ স্টেশনে সেনাবাহিনীর পোশাকে হামলা চালায় 3 থেকে 4 জনের সশস্ত্র জঙ্গি। তারা 6 পুলিশ সদস্য সহ 2 ড্রাইভারকে হত্যা করে অস্ত্র লুটের চেষ্টা চালায়। জ্বালানি তেলে ভর্তুকি কমিয়ে দাম দ্বিগুণ করার প্রতিবাদ করায় সুদানের রাজধানী খার্তুমে পুলিশের গুলিতে নিহত হয়েছে অন্তত 24 জন, আহত হয়েছে কমপক্ষে 80 জন। বিক্ষোভকারীদের হটাতে প্রথমে টিয়ার গ্যাস ছড়ে ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ। এতে বিক্ষোভ আরো জোরালো হলে গুলি চালানো হয়। প্রতিবাদে রাজধানীর একটি বিশ্ববিদ্যালয় ভবন ও বেশ কটি পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। অবরোধ রাখে বিমানবন্দরগামী প্রধান রাস্তা, পুড়িয়ে দেয় অসংখ্য গাড়ি। মার্সেল খেলার খবর, শুরুতেই ক্রিকেট। আসছে 10 অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত বিসিবি নির্বাচন। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট শেষে ওই দিনই ঘোষণা করা হবে ফলাফল। আগামীকাল প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানানো হয়। এর আগে নির্বাচন সামনে রেখে 172 জন জেনারেল কাউন্সিলরের মনোনয়ন গ্রহণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে 71টি 1, 58টি 2 এবং 44টি মনোনয়নকে 3 ক্যাটাগরির আওতায় আনা হয়েছে। এদিকে সদ্য বিদায়ী প্রধান নির্বাচক আকরাম খানের পদত্যাগপত্র গ্রহণও নিশ্চিত করেছে বোর্ড। ফ্রুটো বিএসজিএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয় পেয়ে শুভ সূচনা করল আরটিভি। 6-a-সাইড টুর্নামেন্টে সকালের খবরকে 5 উইকেটে হারায় ফুটবল মিডিয়া কাপ চ্যাম্পিয়ন আরটিভি। সকালের খবরের 37 রানের জবাবে তারা ম্যাচ জিতে নেয় মাত্র 2 ওভার 2 বলে। টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় সকালের খবর। লুৎফর জহির আর সামির বোলিং তোপে 5 ওভার 2 বলে অল আউট হয়ে যায় প্রিন্ট মিডিয়ার দলটি। আরটিভির পক্ষে কোনো রান না দিয়ে 2 উইকেট নেন সামি। জবাবে উদ্বোধনী জুটিতে রাসেল আর সামির বিধ্বংসী ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় আরটিভির। রাসেল করেন সর্বোচ্চ 20 রান। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হন আরটিভির সামি। শুরু হচ্ছে জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেবে প্রায় 500 প্রতিযোগী। বিকেলে বাংলাদেশ অলিম্পিক ভবনে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন রফিজ। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় থাকছে বসুন্ধরা গ্রুপ। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। আদালত অবমাননা আইনের সংশোধনী অবৈধ ঘোষণা হাইকোর্টের। জাফরুল্লাহ মাহফুজুল্লাহকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। শ্রমিক বিক্ষোভের বিস্ফোরণ থামছেই না, আজও সাভার নারায়ণগঞ্জে অবরোধ ভাঙচুর, গাজীপুরে বিজিবি মোতায়েন। অস্ত্রের পরিবর্তে শিক্ষা খাতে ব্যয় বাড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন শিক্ষিত জাতিই পারে শান্তি আনতে। এবং অকার্যকর সিগন্যাল বাতিতে দিন দিন বাড়ছে ঢাকার যানজট, সারাতে নেই উদ্যোগ, চরম দুর্ভোগ নগরবাসীর। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 4141 নম্বরে। আর ইন্টারনেটে দেখতে ভিজিট করুন rtvonline.com/news। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।